আমি আপনাকে মোটামুটি গ্যারান্টি দিচ্ছি যে আপনি স্কলারশিপ পাবেন একটাতে না হলে আর একটাতে। এবং মজার ব্যাপারটা হচ্ছে যে আপনি এই যে আমি কাগজপত্রগুলোর কথা বললাম, এই কাগজপত্রগুলো দিয়ে শুধু একটা নয়, আপনি 8 থেকে 10টা দেশে আবেদন করতে পারবেন, 8 থেকে 10টা গভর্নমেন্ট স্কলারশিপে আপনি আবেদন করতে পারবেন। গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে একজন এইচএসসি পাস করা ছাত্র বা ছাত্রীর ক্যারিয়ারে কোন স্টেপগুলো নেওয়া উচিত পরবর্তী স্টাডির যে স্টেপটা রয়েছে সেখানে যাওয়ার জন্য, বিশেষ করে স্কলারশিপে বিদেশে পড়ার জন্য যারা আগ্রহী তাদের জন্য ছিল ভিডিওটা। একটা খুব কমন কোয়েশ্চেন রয়েছে, বিশেষ করে ডিপ্লোমা স্টুডেন্টরা জিজ্ঞেস করে থাকেন যে ভাইয়া ডিপ্লোমার রিলেটেড আপনি কোনো ভিডিও বানান না কেন? ডিপ্লোমারা বাংলাদেশে ডিপ্লোমা করে বিদেশে পড়াশোনা করতে যেতে চাইলে কি করবে, আপনি ভিডিও বানান না কেন? অ্যান্সারটা হচ্ছে ডিপ্লোমা এবং এইচএসসির যে ট্র্যাক যেটা স্কলারশিপের জন্য আবেদন করার জন্য যেটা, সেটা সেম। এবং এটা আমি বহু ভিডিওতে বহুবার বলেছি, যার কারণে পার্টিকুলার কোনো ভিডিও বানানো হয়নি ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য। ওকে, আজকের ভিডিওটা হচ্ছে যে আপনি এই যে স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে যাবেন তার জন্য তো আবেদন করতে হবে, আবেদন করতে কী কী কাগজ লাগবে। আজকের ভিডিও হচ্ছে কী কী কাগজ লাগবে সেটার একটা গাইডলাইন। আমি আজকে আপনাদেরকে বুঝাবো যে কোন কোন কাগজগুলোর আপনার প্রয়োজন, কিভাবে আবেদন করবেন, কি কি লাগবে, সেগুলো দিয়ে আবেদন করলে কিভাবে আপনি একটা স্কলারশিপ পেতে পারেন, একটা ফুল গাইডলাইন। কি কি আপনাকে করতে হবে, প্রথম স্টেপ সেটা হচ্ছে আপনার পাসপোর্ট তৈরি করা। বিদেশে যাওয়ার প্রথম স্টেপটা হচ্ছে পাসপোর্ট। আপনাকে অবশ্যই পাসপোর্ট করতে হবে। পাসপোর্ট করতে এখন বাংলাদেশে খুব কম সময় লাগে, আপনি দ্রুত পাসপোর্ট করতে পারেন। আমি সাধারণত সাজেস্ট করে থাকি যে আপনি একটা লম্বা সময় নিয়ে পাসপোর্টের জন্য আবেদন করেন, কারণ আপনি যদি দ্রুত পাসপোর্টের জন্য আবেদন করতে যান আপনাকে বেশি টাকা খরচ করতে হবে, যেটা 10 থেকে 13,000 টাকার মতন। সো হাতে সময় নিয়ে আপনি পাসপোর্টের জন্য আবেদন করুন। প্রথম কাগজ যেটা বা প্রথম ডকুমেন্ট যেটা, সেটা হচ্ছে পাসপোর্ট। আপনাকে এটা করতে হবে। আমি গত ভিডিওতে বলেছিলাম যে আপনি আপনার আইএলটিএস এর প্রিপারেশন শুরু করবেন এই মাস থেকে, অর্থাৎ মার্চ থেকে। তো আপনি যেটা করতে পারেন, আপনি আইএলটিএস এর প্রিপারেশনের সাথে সাথে আপনি পাসপোর্টটাও করতে পারেন। দুটো কাজ একসাথে হয়ে গেল। হাতে আপনার যেহেতু বহু সময় রয়েছে, কারণ সেশন যেটা অ্যাপ্লিকেশন সেশন যেটা, সেটা শুরু হবে কবে থেকে? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং পরবর্তী বছর 2024-এর মার্চ এপ্রিল পর্যন্ত এটা হচ্ছে ডিউরেশন অ্যাপ্লিকেশন, যে টেনিওর, যে টাইম যেটা। তো প্রথম ডকুমেন্ট পাসপোর্ট। সেকেন্ডটা হচ্ছে আইএলটিএস, যেটা নিয়ে আমি মাত্র বললাম। আইএলটিএসের জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে। আইএলটিএসে বসুন, আইএলটিএস অথবা টোফেল। আইএলটিএস যেহেতু সব থেকে বেশি পরিচিত বাংলাদেশে, যার কারণে আমি আইএলটিএসের কথা বলছি। এবং আমি নিজেও যেহেতু আইএলটিএস এক্সাম দিয়েছিলাম, সুতরাং আইএলটিএসটা আমার কাছে সব থেকে বেশি ফ্যামিলিয়ার। আইএলটিএস হচ্ছে ইংরেজি দক্ষতা যাচাইয়ের একটা পরীক্ষা, যেটা নিয়ে থাকে আইডিপি অস্ট্রেলিয়া অথবা ব্রিটিশ কাউন্সিল ইউকে। এই যে কোনো দুটোর মধ্যে একটাতে আপনি এই এক্সামটা দিতে পারেন। এবং আপনার স্কোর যদি মোটামুটি এরকম হয়ে থাকে, মানে এক্সপেক্টেড স্কোরের কথা বলছি, আপনার 6 থেকে আমি বলবো 6.57, এটা মোটামুটি হলে আপনি সব ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবেন, যে কোনো স্কলারশিপে আবেদন করতে পারেন। এবং যতটা বেশি হয় 9-এর মধ্যে, 9 স্কোরের মধ্যে যতটা বেশি হয় ততটাই তো ভালো। তো এটা হচ্ছে আইএলটিএসের ব্যাপার। আইএলটিএসের জন্য আমি যেটা বলছিলাম গত ভিডিওটা আপনি দেখে নিতে পারেন আই বাটন থেকে। গত ভিডিওতে বলছিলাম যে আইএলটিএসের জন্য আপনি একটা কোচিংয়ে ভর্তি হতে পারেন। আপনার বাড়ির আশেপাশে যদি কোনো ইংরেজি কোচিং থাকে, সেখানে আপনি আইএলটিএসের যে সাধারণ কোচিং যেটা করানো হয়ে থাকে ইংরেজির, সেটা আপনি করতে পারেন এবং আইএলটিএসে বসতে পারেন। এবং আপনি যদি কনফিডেন্ট হন যে আপনার ইংরেজি অনেক ভালো এবং এরকম লম্বা সময়ের আইএলটিএসের প্রিপারেশনের আপনার দরকার নেই, তাহলে আপনি 7 দিনের ক্র্যাশ কোর্স করতে পারেন অথবা 1 মাসের ক্র্যাশ কোর্স করে আপনি আইএলটিএস এক্সামে বসতে পারেন। দ্বিতীয় ডকুমেন্ট আইএলটিএস। তৃতীয়টা হচ্ছে আপনার সার্টিফিকেট এবং মার্কশিট। আপনার যে পরীক্ষাটা আপনি দিয়েছেন সর্বশেষ, আমি ধরে নিচ্ছি আপনি ডিপ্লোমা দিয়েছেন অথবা এইচএসসি দিয়েছেন, আপনার কাগজপত্র যেগুলো আছে সব কাগজপত্রগুলো আপনাকে জোগাড় করতে হবে। সার্টিফিকেট, মার্কশিট আপনাকে জোগাড় করতে হবে। এবং দ্বিতীয় ধাপটা হচ্ছে এই সার্টিফিকেট এবং মার্কশিটকে নোটারাইজ করা। অধিকাংশ দেশের স্কলারশিপেই এই নোটারাইজ বা সত্যায়নটা খুব বেশি প্রয়োজন হয়। নোটারাইজ কোথায় করবেন? যে কোনো অ্যাডভোকেটের কাছ থেকে, যে কোনো আপনি কোর্ট চত্বরে যদি যান, আদালত চত্বরে যান, অথবা যেখানে অ্যাডভোকেট রয়েছেন তার কাছে গিয়ে আপনি আপনার ডকুমেন্ট যেটা সার্টিফিকেট, মার্কশিট, এটাকে আপনি সত্যায়িত করতে পারেন। দেশভেদে আপনার এই কাগজপত্রগুলোকে বোর্ড থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকেও সত্যায়িত করা লাগতে পারে। তো সেগুলো কিন্তু একটা ধাপ রয়েছে। সুতরাং আমি বলার চেষ্টা করছি যে সার্টিফিকেট এবং মার্কশিট সত্যায়ন করার জন্য মোটামুটি লম্বা একটা কিন্তু সময়ের প্রয়োজন। আপনাকে এই কারণে একটু আগে থেকে এটা শুরু করতে হবে। আপনি যত দ্রুত আপনি সার্টিফিকেট আপনার হাতে পেয়েছেন, আপনি দ্রুত কাজে লেগে পড়ুন এগুলোকে আপনার সত্যায়ন করার জন্য। এটা বললাম তৃতীয়। চতুর্থ হচ্ছে রেকমেন্ডেশন লেটার। রেকমেন্ডেশন মানে হচ্ছে আপনি যে একজন ভালো ছাত্র, চরিত্রেও ভালো,
সেটার সত্যায়ন একটা সার্টিফিকেটের মাধ্যমে আপনি পূর্ববর্তী যে কলেজে বা স্কুলে পড়েছেন সেখান থেকে, অর্থাৎ আমি ধরে নিচ্ছি আপনি এইচএসসি পাস করেছেন এবং আপনার সেই কলেজ থেকে আপনার রেকমেন্ডেশন লেটার যেটা সেটা কালেক্ট করা আপনার সেই কলেজের দুজন স্যারের কাছ থেকে। দুটো রেকমেন্ডেশন লেটার সাধারণত স্কলারশিপগুলোতে আবেদনের জন্য প্রয়োজন হয়ে থাকে। পরবর্তী ডকুমেন্ট হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস, এটাকে আরও অনেকগুলো নামে ডাকা হয়ে থাকে, মোটিভেশন লেটার বলা হয়ে থাকে বা স্টাডি প্ল্যান। আবার কোনো ইউনিভার্সিটিতে রিসার্চ প্ল্যানও চেয়ে থাকতে পারে। আমি সামগ্রিকভাবে বলছি স্টাডি প্ল্যানের কথা। স্টাডি প্ল্যান মানে বুঝতেই পারছেন যে আপনি কি করেছেন, কি করছেন এবং কি করবেন, বিশেষ করে আপনার প্ল্যান যেটা আপনি ওই বিশ্ববিদ্যালয়ে বা ওই দেশে যাওয়ার পরে আপনি কি করবেন সেটার প্ল্যানটা হচ্ছে স্টাডি প্ল্যান। তো স্টাডি প্ল্যান সাধারণত 2 পৃষ্ঠার হয়ে থাকে, মোটিভেশন লেটার 1 পৃষ্ঠার হয়ে থাকে অনেক সময়। তো আপনি এই 2 পৃষ্ঠার স্টাডি প্ল্যান আপনি লিখুন লম্বা সময় ধরে এবং কখনোই স্টাডি প্ল্যানকে আপনি কপি করবেন না। স্টাডি প্ল্যানের যে স্যাম্পল এটা আপনি গুগল থেকে দেখে নিতে পারেন, জাস্ট সার্চ করুন স্টাডি প্ল্যান স্যাম্পল অফ স্টাডি প্ল্যান, এটা সার্চ করলে আপনি স্টাডি প্ল্যানের স্যাম্পল পেয়ে যাবেন। তো স্টাডি প্ল্যানটা আপনি লিখুন আপনার নিজের মতো, আপনার নিজের এক্সপিরিয়েন্স, আপনার নিজের প্ল্যান, নিজের স্বপ্ন সেই দেশে যাওয়ার পরে। পরবর্তী ব্যাপারটা হচ্ছে সিভি। যদিও এই ডকুমেন্টটা আমার আগে মেনশন করা দরকার ছিল, কিন্তু কাগজপত্রগুলো একটু আমার হয়তো এলোমেলো হয়ে গেছে, আপনি ভিডিওটা বারবার দেখে একটু গুছিয়েও নিতে পারেন। সিভি অর্থাৎ আপনার বলতে গেলে জীবন বৃত্তান্ত, শিক্ষা বৃত্তান্ত, আপনি সেটা লিখবেন আপনার সিভিতে। আপনি যে কোনো ফরম্যাটের সিভি আপনি ফলো করতে পারেন, ইউরোপাস ফরম্যাট আপনি ফলো করতে পারেন, বা যে কোনো স্ট্যান্ডার্ড ভালো একটা সিভি আপনি লিখতে পারেন। যেহেতু এটা ছাত্র জীবনের সিভি, সুতরাং এটা অতটা স্পেশাল না হলেও চলবে, মোটামুটি একটা ভালো সিভি হলেই চলবে। সিভিটা খুব বেশি প্রয়োজন হয় অনেক সময়, অনেক ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন প্রসেসে অথবা প্রফেসর যিনি হবেন আপনার ভবিষ্যতে, তিনি এই ব্যাপারটা আপনার চাইতে পারেন, সিভি চাইতে পারেন। সুতরাং সিভি সবসময় রেডি রাখাটা খুব বেশি প্রয়োজন। তারপরের ব্যাপারটা হচ্ছে ফটোগ্রাফস, আপনার ছবি। সাধারণত ভিসা বা পাসপোর্ট স্টাইলের যে ছবিগুলো থাকে তেমন আপনি ফটোগ্রাফস ছবি আপনি রেডি করবেন। মনে রাখবেন ফটোগ্রাফের ব্যাকগ্রাউন্ড সবসময় সাদা রাখতে হয়, সাদা রাখবেন সবসময় ফটোগ্রাফের ব্যাকগ্রাউন্ড। তারপরে হচ্ছে ইসিএ বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের সার্টিফিকেট, যেটা আপনি আপনার কলেজে পড়াশোনা করা অবস্থায় যদি কোনো ডিবেটে পার্টিসিপেট করে থাকেন, ভলান্টিয়ারিং কোনো কাজে যদি পার্টিসিপেট করে থাকেন, বা এরকম যে কোনো কাজ যেটা আপনার একাডেমিক পড়াশোনার বাইরে যে কাজগুলো, সেগুলো তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সার্টিফিকেটের মধ্যে পড়ে, তাই না? তো ওই সার্টিফিকেটটা যেটা আপনার রয়েছে, সেই সার্টিফিকেটটা আপনি আবেদন করার সময় স্কলারশিপে সেই দেশে সেই বিশ্ববিদ্যালয়ে আপনি সেটা সাবমিট করতে পারেন। এটা খুবই কাজের। অনেক সময় এই ব্যাপারগুলোতে ইসিএর উপরেও নির্ভর করে আপনাকে স্কলারশিপ দেওয়া হবে কি না। ইসিএটা অনেক ক্ষেত্রে হয়তো গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ না হলেও অনেক ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপর এটা হচ্ছে নন ক্রিমিনাল সার্টিফিকেট, যেটা এটা পুলিশ থেকে, অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স বলা যেতে পারে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেটা, এটা আপনার কালেক্ট করা হতে পারে, লাগতে পারে। এটা আপনার অনেক স্কলারশিপে এটা লাগে না, আবার অনেকগুলোতে লাগে, বিশেষ করে আপনার যখন আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তখন এই ব্যাপারটা আপনার লাগতে পারে। সুতরাং আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে রাখুন যে আপনার এটা হয়তো লাগতে পারে, নন ক্রিমিনাল সার্টিফিকেট। তারপরটা হচ্ছে পাবলিশড পেপার, এটা বিশেষ করে মাস্টার্সের স্টুডেন্টদের জন্য বা পিএইচডির জন্য যারা বিদেশে আসবেন। বাংলাদেশে ব্যাচেলর করা অবস্থায় আপনার যদি কোনো গবেষণাপত্র থেকে থাকে সেটা আপনি সাবমিট করতে পারেন, পাবলিশড পেপার যেটা, পাবলিকেশন যেটা। তারপর হচ্ছে মেডিকেল এক্সামিনেশন বা আমি বলবো যে মেডিকেল সার্টিফিকেট, এটা সাধারণত ভিসার সময় লেগে থাকে। এছাড়া অন্যান্য অনেক দেশই রয়েছে যারা এই মেডিকেল সার্টিফিকেটও চেয়ে থাকে স্কলারশিপে আবেদন করার সময়। তো এটা একটু মাথায় রাখবেন, আপনি যেই দেশে আবেদন করছেন সেই দেশের আবেদনের যেই ওয়েবসাইট বা সার্কুলার যেটা, সেটা আপনি একটু ভালোভাবে পড়ে নেবেন যে সেখানে কী কী চাচ্ছে। যদি মেডিকেল এক্সামিনেশনের সার্টিফিকেট চেয়ে থাকে তাহলে আপনি বাংলাদেশের মোটামুটি পরিচিত যে কোনো মেডিকেল আপনি হসপিটালে যেতে পারেন, ক্লিনিক থেকে আপনি এই ব্যাপারগুলো আপনি করতে পারেন, মেডিকেল এক্সামিনেশন সার্টিফিকেট যেটা। তো আপনার যখন সবগুলো কাগজপত্র রেডি হয়ে গেছে, তারপরে আপনার কাজটা হচ্ছে অ্যাপ্লিকেশন পোর্টালে গিয়ে এই ডকুমেন্টগুলোকে সাবমিট করে দেওয়া। তো আপনি যেই স্কলারশিপে আবেদন করছেন সেটার তো একটা অ্যাপ্লিকেশন পোর্টাল অবশ্যই রয়েছে, তাই না? তো সেই অ্যাপ্লিকেশন পোর্টালে গিয়ে এই কাগজগুলোকে সাবমিট করে দেওয়া। অথবা এরকমও হতে পারে অনেক বিশ্ববিদ্যালয়ে চেয়ে থাকে আপনি তাদেরকে কাগজগুলো সেন্ড করেন, ডকুমেন্টগুলো আপনি সেন্ড করেন। তো এর মাধ্যমে আপনি একটা স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন এই কাগজগুলোর মাধ্যমে। আমি বিশ্বাস করি আপনি যদি এই কাগজগুলো, বিশেষ করে আমি বলছিলাম যে পাসপোর্ট, IELTS সার্টিফিকেট, মার্কশিট, রিকমেন্ডেশন লেটার, স্টেটমেন্ট অফ পারপাস, সিভি, হ্যাঁ, এই পর্যন্ত মোটামুটি আমি যদি বলি যে এই কাগজপত্রগুলো হচ্ছে মেইন কাগজ
সিভির উপর পর্যন্ত মেইন কাগজপত্র। সো এই কাগজপত্রগুলো যদি আপনার রেডি থাকে বা এবং মোটামুটি একটা স্কোর নিয়ে, যেমন আইএলটিএসের স্কোর যদি আমি বলি 6.5 যদি বলি, এবং আপনার মোটামুটি যদি ভালো রেজাল্ট থেকে থাকে এইচএসসিতে বা ডিপ্লোমাতে আমি যদি বলি, তো আমি আপনাকে মোটামুটি গ্যারান্টি দিচ্ছি যে আপনি স্কলারশিপ পাবেন একটাতে না হলে আর একটাতে। এবং মজার ব্যাপারটা হচ্ছে যে আপনি এই যে আমি কাগজপত্রগুলোর কথা বললাম, এই কাগজপত্রগুলো দিয়ে শুধু একটা নয়, আপনি 8 থেকে 10টা দেশে আবেদন করতে পারবেন, 8 থেকে 10টা গভর্নমেন্ট স্কলারশিপে আপনি আবেদন করতে পারবেন, যেগুলো ফুল ফান্ডেড, আপনার কোনো টাকা লাগবে না, কোনো টাকা পয়সা ছাড়া আপনি সেই দেশে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে যেতে পারেন। পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব যে কোন কোন ফ্যাক্টর দেখে আপনি দেশ সিলেকশন করবেন, অর্থাৎ আপনি কোন দেশে যাবেন সেই দেশটা আপনি কিভাবে সিলেক্ট করবেন, কিসের ভিত্তিতে আপনি সিলেক্ট করবেন, এবং আপনার সাবজেক্ট, আপনার পছন্দের যে সাবজেক্ট সেটা আপনার যদি এরকম আকাঙ্ক্ষা থাকে যে আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করবেন, যেটা আমি পড়ছি, তো এরকম আপনি কোন দেশে যাবেন এবং কোন কোন ফ্যাক্টর দেখে সেই দেশ পছন্দ করা উচিত, সেই রিলেটেড ডিসকাশন থাকবে পরবর্তী ভিডিওতে। আশা করি অবশ্যই দেখবেন। আপনার যদি মনে হয় যে এই চ্যানেলের ভিডিওগুলো উপকারী, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যদি মনে হয় যে উপকারী না, তাহলে সাবস্ক্রাইব নাও করতে পারেন। ভিডিও সেকশনে গিয়ে একবার চেক করে দেখুন ভিডিওগুলো কাজের নাকি কাজের না।